নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ, পর্ব ১৬। সুভাষের মধ্যে যে একটা চিন্তাশীল অধ্যাত্মবাদী মানুষ লুকিয়েছিল, সেইটে বোঝাবার জন্যই আমি এই চিঠিগুলি প্রকাশ করছি। এই চিঠিগুলি যে একান্ত আন্তরিকভাবে লেখা, তা চিঠিগুলি পড়লেই বোঝা যায়। আর তাছাড়া পাশ্চাত্য জাতীয়তাবাদের যাঁরা প্রশংসা করেন, তাদের আমি বলবো তার চিঠির এই একটা কথা মনোযোগ দিয়ে পড়তে। যিনি যোগ্য গুরু, তিনি আমাদের সম্বন্ধে আমাদের নিজেদের চেয়েও বেশি বুঝতে পারেন। আমি তার সম্বন্ধে এই কথাটাই জোর দিয়ে বলতে চাই যে সুভাষ আসলে ছিল যোগী, মনস্বী। কর্মজীবনের প্রচণ্ড সংঘাতে তার এই আধ্যাত্মিক দিকটা চাপা পড়ে গিয়েছিল। যিনি দেশ সেবায় আত্মোৎসর্গ করেছেন, তাকে আমি যা বিশ্বাস করি সেই অধ্যাত্মতত্ত্বে অর্থাৎ আত্মানুসন্ধান ও যোগবাদে বিশ্বাসী করে তুলব, এ আশা আমার নেই। আমি জানি যে যোগবাদ দেশপ্রেমের চেয়ে অনেক বেশি সৃষ্টিমূলক, এ কথা তাঁরা বিশ্বাস করবেন না। তবু আমি বলবো, সুভাষের মধ্যে ছিল একটা যোগীর মন। পরমেশ্বরের সৃষ্ট এই জাগতিক ব্যাপারে মনোনিবেশ না করে সে যদি পরমাত্মার সাধনায় মগ্ন হয়ে যেত, তবে সে একজন শ্রেষ্ঠ সাধক হতে পারত। পার্থিব বিবেকে সে যদি জড়িয়ে না পড়ত, তবে সে এই জীবনেই মানুষের পরম কাম্য চরম লক্ষ্যে পৌঁছতে পারত। হয়তো আমারই ভুল, কে জানে। নেহাভিক্রমণস্বস্তি, মহৎ আদর্শের ক্ষুদ্রতম প্রয়াসও বৃথা যায় না। পরম জ্ঞানী ঈশ্বরের লীলা কে বিচার করবে? তার প্রিয়তম ভক্তদের জন্যই মায়াজাল বেশি করে বিস্তৃত হয়। তাদেরই তো আত্মপ্রেম বড় হয়ে ওঠে, যার ফলে শেষ পর্যন্ত আত্মা আবিষ্কারটা চরম জ্ঞানে পরিণত হয়। মরমী সুফি কবি বলেছিলেন, এতদিন ভেবেছিনু তোমার প্রেমে মাতোয়ারা, ভালোবেসেই দিশাহারা। তোমায় চেয়ে, তোমায় পেয়ে, তোমায় নিয়ে, তোমায় দিয়ে, তোমার মাঝে হারিয়ে গিয়ে মোর এ জীবন পাগল পাড়া। অবশেষে নিরখিনু সকল ভালোবাসা আমার, ঢেলেছি যে চরণ মূলে। যারে চেয়ে নিঃস্ব হলেম, যার উদ্দেশ্যে ব্যাকুল হলেম বিশ্ব ভুলে। ভিড়ল তরি যাহার কুলে, সে কান্ত মোর আর কেহ নয়, স্বয়ং আমি। একান্ত মোর আপন তরেই রইনু বাধা, নিজের ঘরে সুদীর্ঘ এই জীবন ধরে। জ্ঞানের অহংকারে অজ্ঞেয় অজানা কিছু নেই বলে আমরা উড়িয়ে দিতে পারি, কিন্তু এই অজ্ঞেয়র ডাক আমাদের মাঝে মাঝে হঠাৎ অপ্রত্যাশিতভাবে উদ্ভ্রান্ত করে তোলে, এ কথা তো মিথ্যা নয়। যখন সহস্র কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছি, তখনই হয়তো শোনা যায় রহস্যময় অজানার পদধ্বনি। সমগ্র সত্তাকে তোলপাড় করে বুনে দিয়ে গেল প্রেমের বীজ। হয়তো এক টুকরো সৌন্দর্যের হালকা স্পর্শে উতলা হয়ে উঠল মন পরম প্রিয়তমের প্রতি নিবিড় অনুরাগে। এই রকম অজানার ডাকেই সুভাষ 16 বছর বয়সে গুরুর সন্ধানে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিল। তার যদি তখন গুরুলাভ ঘটত, তাহলে জীবনের গতি যেত সম্পূর্ণ ভিন্ন পথে। গুরু লাভ তার হয়নি বটে, কিন্তু কৈশোরে যে অমর বীজ তার মধ্যে উপ্ত হয়ে গিয়েছিল, সেগুলি স্বপ্নবৃক্ষে পরিণত হয়ে উঠেছিল। তাই শতকর্মের ঝঞ্ঝনার মধ্যেও হঠাৎ দেখি তার উদাস করুণ আত্মবিস্মৃতি আর অদ্ভুত বিষণ্ণ স্থৈর্য। ভারতবর্ষের বৈশিষ্ট্য এই স্বপ্নাশ্রয়ী সুদূরপ্রসারী অধ্যাত্মবাদ তার প্রাত্যহিক জীবনের কর্মকোলাহলে একেবারে নষ্ট হয়ে যায়নি। মান্দালয়ের জেলে থেকে সে একখানা চিঠিতে লিখেছিল, 2-5
15। আমার মনে হচ্ছে জেলে এসে শারীরিক কষ্টের চেয়ে মানসিক যন্ত্রণাই হয় বেশি। অপমান আর মাথা নিচু করার বিড়ম্বনা যখন থাকে না, তখন বন্দি জীবনের শত অসুবিধা আর নির্যাতনও অসহ্য বলে মনে হয় না। কিন্তু পাছে আমরা বাইরের এই কুৎসিত সত্তাকে ভুলে গিয়ে অন্তরের আনন্দ জগতে মগ্ন হয়ে পড়ি, সেই ভয়ে ওরা বারবার সেই অপমান আর আত্মগ্লানির আঘাত দিয়ে দিয়ে আমাদের দুঃসহ এই নিরানন্দ জীবনযাত্রার কথা স্মরণ করিয়ে দেয়। দৈনন্দিন জীবনের কর্মকোলাহলে যে ভাববাদী অন্তর্মুখী মনটি নিস্তব্ধ হয়ে থাকত, বন্দি জীবনের নিঃসঙ্গতায় সেই গুঞ্জন করে উঠত অন্তর্লোকের মর্মে মর্মে। বন্দি জীবনের মধ্যে সে প্রায়ই বলতো, মাঝে মাঝে আমার মনে হয় আমি যেন অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি। কিন্তু বাইরে এলেই তার এই আত্মানুসন্ধান স্তব্ধ হয়ে গিয়ে আত্মবিশ্বাস আর কর্মব্যস্ততা ফুটে উঠত। সেই চিঠিতেই সে লিখেছিল, আমি যখন স্থিরভাবে চিন্তা করি, তখন একটা দৃঢ় বিশ্বাস আমার জেগে ওঠে যে আমাদের হাজার রকমের ব্যর্থতা বিফলতার পিছনে কোনো একটা গূঢ় মহান উদ্দেশ্য যেন কাজ করছে। আমাদের সচেতন জীবনে যদি এই আস্থাটা সবসময় জাগিয়ে রাখতে পারতাম, তাহলে দুঃখ কষ্ট আর ব্যর্থতার বেদনার তীব্রতা কত কমে যেত। দুঃখের অতল গহ্বরে বসেও আমরা ঈশ্বরের আশীর্বাদকে অনুভব করতে পারতাম। বাইরের প্রকাশটাকে ভেদ করে অভ্যন্তরে পৌঁছবার তার এই চারিত্রিক বৈশিষ্ট্যই ছোটবেলা থেকে আমাকে তার প্রতি আকর্ষণ করেছে। কারণ আমি তখনও হঠাৎ বাইরেটা দেখে নেচে উঠতে পারতাম না এবং কতকটা নিরাশাবাদীই ছিলাম। সুভাষ মোটামুটি আমার চেয়ে আশাবাদী হলেও আমার মতকে সমর্থন করত। কিন্তু কালক্রমে আমাদের এই মতবাদের মধ্যে পার্থক্যটা তীব্রতর হয়ে উঠেছিল। বার্ট্রান্ড রাসেল একবার আমাকে বলেছিলেন, দেশপ্রেম শেখাতে যাওয়ার চেয়ে আমি মৃত্যুকেই শ্রেয় মনে করি। আনন্দের আবেগে আমি নেচে উঠেছিলাম তার এই কথাটিতে। আমার পক্ষে তখন এইরকম একটা জোর আঘাতই দরকার ছিল সুভাষের দেশপ্রেমের বন্ধন থেকে আমাকে মুক্ত করার জন্য। সুভাষের ব্যক্তিত্বের প্রভাবে আমি তার দেশপ্রেমের সংস্পর্শে না এসে পারতাম না, অথচ আদর্শগতভাবে এ ছিল আমার চরিত্র বিরোধী। সুভাষের মধ্যে তার সেই স্বপ্নাশ্রয়ী আর অন্তর্মুখী মনটি ছিল বলেই শেষ পর্যন্ত আমাদের বিচ্ছেদ হয়নি কোনো দিন।